আমাকে নিয়ে যখন প্রথম বৈঠক হয় তখন আমার বয়স 4.5 বছর। মা মারা যাওয়ার 2 দিন পর আমি দিদার শুকনো ত্রিফলা বাক্সটা খুব মনোযোগ দিয়ে গুছাচ্ছিলাম। হাত কাটা জামা আর 2টি ঝুঁটি বেঁধে সেজেছিলাম। মা এতদিন রাগ করে বাপের বাড়ি ছিল, তাই আমি দাদু বাড়িতেই ছিলাম। এখন মা মারা যাওয়ার কারণে ওদের সন্তান হিসেবে আমার এখানে থাকা অস্বাভাবিক। দাদু দিদা সামান্য জোরেও বললেও মামারা পরবর্তীতে যাতে বলতে পারে তারা আমাকে পাঠিয়ে দেয়নি, ওরা নিয়ে গিয়েছে, এইটুকু বলার মতো বাধা দিয়েছিল। আমি বাবার কাছে ফিরে যাওয়ায় খুশি ছিলাম। আমাদের বিশাল ঘরে আমার খেলনা, দোলনা আর জামা কাপড়গুলো ফিরে পাবো। আমি সে ঘরে গিয়ে প্রথমে বুঝতে পারিনি কেন আমার এটা আমার ঘর মনে হচ্ছে না। মা না থাকলে যে কোনো ঘরই ঘর হয় না। কেউ আমাকে বলতে হয়নি, শুধু বুঝতে শুরু করেছিলাম। আমাকে দিয়ে দ্বিতীয়বার বৈঠক হয় 4 মাস পর। বাবার বিয়েতে আমাকে কে দেখাবে নাকি লুকিয়ে রাখবে সে নিয়ে বৈঠক বসেছিল। আমি এক মনে পুতুলের জামাটা খুলছিলাম আর পরাচ্ছিলাম। বিয়ে হবে শুনে আমি বললাম, বাবা আমার কিন্তু লাল ফ্রক চাই। বাবা আমার দিকে তাকিয়ে বলল, সবাই যাবে আর ও যাবে না? তখন পিসি আমায় কোলে তুলে বলেছিল, তোমার লাল ফ্রক চাই? আমি পুতুল দেখিয়ে বললাম, ঠিক এমন। পিসি গালে হাত দিয়ে বলল, ঠিক আছে দেব, এক শর্তে, যদি তুমি সেখানে বাবাকে বাবা না ডাকো। আমি বাবার দিকে তাকালাম। বাবা উঠে চলে গেল। পিসি আমার গাল টিপে ঝুঁটি বেঁধে দিতে দিতে বলল, তোমাকে আমি লাল ফ্রক দিব, সবার সাথে সাজিয়ে দেবো, যদি তুমি ওখানে বাবাকে বাবা না ডাকো। নইলে কিন্তু আমরা সবাই চলে যাব, তোমাকে বাথরুমে অন্ধকার করে ঘরে রেখে চলে যাব। আমি সেদিন প্রথম জেনেছিলাম কিভাবে কান্না আটকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলতে হয়। পিসি গালে চুমু খেতেই দৌড় দিয়েছিলাম। কিভাবে যেন জেনে গিয়েছিলাম আমার কান্না দেখাতে নেই কাউকে। সেদিন প্রথম আমি জোরে চিৎকার করে কেঁদেছিলাম। মাকে ডেকেছিলাম, প্রথম অভিযোগ করেছিলাম, মা তুমি কোথায়? এরপর আমাদের ঘরে বা আমার জীবনে যত কেউ আমাকে নিয়ে ভেবেছে বা আমাকে নিয়ে কথা বলেছে তা শুধু আমাকে নিয়ে বসা বৈঠকেই হয়েছে। নতুন মা আসার পর আমাকে নিয়ে আবার বৈঠক হলো। বাবাকে নিয়ে বিদেশ চলে যাবে। নতুন মায়ের বাবা আমেরিকার ভিসা দিয়েছে। আমাকে নেওয়ার প্রশ্নই আসে না কারোর, ইচ্ছে হওয়ার তো কথাই না। আমাকে মামা বাড়িতে পাঠানোর জন্য আবার বৈঠক হলো। তখন মামারাও আটকালেন। এবার তারা বাধা দিল। কেন নেবে? কিছুদিন পর কত খরচ, কে নেবে এই দায়ভার? দাদু একটু বলে উঠলেও বড় মামির জোরালো কণ্ঠ দমিয়ে দিল দাদুকে। কে নেবে এত খরচ? স্কুল, পড়ালেখা, একটা বাচ্চার খরচ চালানো কি সোজা? মাসে মাসে খরচ না পাঠালে এই মেয়ে আমরা রাখবো না। দাদু দিদা সায় দিল। তবে দিদার কোলে বসে পানের ঘ্রাণে কিছুটা নিজেকে জীবিত মনে হচ্ছিল। মায়ের রুমটা এখন আমাদের ছেলেমেয়েরা পড়ার রুম। আমি দাদু দিদার রুমেই থাকলাম। দাদু আর আমি খাটে ঘুমাতাম। দিদি নিচে ফ্লোরে চাদর বিছিয়ে ঘুমাতো। আমি বড় হতে হতে আমি দিদির সাথে থাকতে শুরু করলাম ফ্লোরে। তারপর দিদাকে খাটে তুলে দিয়ে আমি ফ্লোরে ঘুমাতাম। বাবা আসতো বছরে একবার, দেখা করতে অনেকগুলো জিনিস নিয়ে। আমার ভালোই লাগতো, কেউ তো আসে, আমারও বাবা আছে। একবার হলেও ডাকতে পারি, বলতে পারি আমার বাবা এসেছে। বাবা আরেকবার এসে বলল, বাবা আর আসবে না। কখন আসবে তার ঠিক নেই। অন্য ছেলেমেয়েদের এখানের আবহাওয়া শ্যুট হয় না। পড়াশোনা শুরু হবে তাই ওরা আসবে না। তবে আমার নামে অ্যাকাউন্ট হয়েছে, মাসে মাসে টাকা চলে আসবে, দাদু দেখবে সব। আমি তখনও বুঝিনি বাবাকে আমি আর কখনো দেখব না। আমি প্রথমবারের মতো বলেছিলাম, আমাকেও নিয়ে যাও। বাবা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথায় হাত রেখে কোনো শব্দ না করে চলে গেল। বাবার চেহারাটা আর মনেই নেই। মামাদের মতো বাবাও কি বুড়ো হয়েছে? চুলগুলো কি সাদা কালো হয়েছে? জানা নেই, জানা হয়নি আর। মা যেমন আমার কাছে চিরসুন্দরী রয়ে গেল, ছবির মতো বাবাও তেমন। আমাকে নিয়ে কারোর চিন্তা কোনো কালেই ছিল না। আমার নাম উচ্চারণ হতো কাজের সময় আর বৈঠকে। দাদু মারা যাওয়ার পর অ্যাকাউন্টকে দেখবে তা নিয়ে বসেছিল বৈঠক। বড় মামা দায়িত্ব নিল। তবে আগের মতো বেতনগুলো দেওয়া হলো না প্রাইভেটের। চাইলেই বড় মামি বলতো, পড়াশোনা তো ভালো, টিউশনও শুরু করো, পড়ালেখা অসুবিধা হবে, হাত খরচও আসবে। আইডিয়া খারাপ লাগেনি। শুরু করলাম ক্লাস 10 থেকে টিউশনি। দিদা অসুস্থ হয়, আমাকে নিয়ে আবার বৈঠক হলো। দিদাও মারা গেল। আমার কোনো ব্যবস্থা করা না দিলে দিদা মরেও শান্তি পাবে না, তাই আমার ব্যবস্থা করা হলো। ইন্টারে পড়ার সময় আমার বিয়ে হয়ে গেল। ভেবেছিলাম এইবার বোধহয় আমাকে নিয়ে বৈঠক বসা শেষ হবে। একজনকে তো পেলাম আমার বলার জন্য। না, আমার ভাগ্য এইটুকু লেখা ছিল না, কিংবা বৈঠক আমার পিছু ছাড়লো না। পড়াশোনা চালানোর ইচ্ছে ছিল, সেটা আর শ্বশুরবাড়িতেও এসে প্রথম বৈঠকে হলো। ইন্টারটা শেষ করার অনুমতি হলো, এর বেশি আর সুযোগ বা অনুমতি কোনোটাই হয়নি। বড় ছেলেটা হয়ে গেল। সে সবেমাত্র মা বলা শুরু করেছে, এরপর ছেলে আর মেয়ে একসাথে হয়ে গেল। আমার আর অন্য কিছু ভাবার সুযোগ হয়নি। তবে ওদের মাঝে নিজের অসুখী জীবনের সুখগুলো খোঁজার চেষ্টা করলাম। আমাকে নিয়ে বৈঠক হওয়া বন্ধ হয়নি। ছেলেদের দোষ হলে আমার নামে বৈঠক ডাকা হতো। স্বামী পরক্রিয়া করছে, তখনও আমার নামে বৈঠক ডাকা হতো। সে যখন আমাকে মেরেছিল, বিছানায় ফেলে রেখে যেত, তখনও আমার নামে বৈঠক হতো। মাঝে মাঝে মায়ের মতো স্বার্থপর হতে ইচ্ছে হতো, যেভাবে মা আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন। হ্যাঁ, আমার মা আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, আমারও ইচ্ছে
ইচ্ছে হয়। তবে আমার মেয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে বৈঠকে একবার করে চিন্তা করতে হাউমাউ করে কাঁদতাম। ওদের জন্য না, নিজের জন্য। নিজেকে দেখে কতটা একা আর অসহায় ছিলাম মা ছাড়া, সেটা ভেবে এখনও তীরের মতো ফুটো রক্তক্ষরণ হয়। ছেলে মেয়েদের নিয়ে আমি যত সুখী হওয়ার চেষ্টা করতাম ততবারই এই বৈঠক যেন আমার পিছু ছাড়ে না। জায়গা জমি নিয়ে বৈঠকে মারামারিতে স্বামী মারা গেল। বড় ছেলেটা তখন ক্লাস 8-এ পড়ে। না, মায়ের মতো আমি পালিয়ে আসিনি। মায়ের তো জায়গা ছিল, মা বাবা ছিল। ওরা তো আমার জন্য সে জায়গা করে যায়নি, লুকোনোর জন্য হলেও। এরপর যখন বৈঠক হতো আমি জোর গলায় কথা বলতাম। নিজের জন্য বসা বৈঠকগুলোতে নিজের অধিকারগুলো নিয়ে কখনো বলতে না পারলেও ছেলে মেয়েদের একটা অধিকার আমি ছাড়বো না বলেছিলাম। আর যার ছেলেবেলাটা কেটেছে বৈঠকে বৈঠকে, সে আর কত ভয় পাবে বৈঠকে। মাঝের একটা জীবনটাকে আমাকে নিয়ে আর বৈঠক হলো না। ছেলেরা বড় হওয়ার পর আমাকে নিয়ে শুরু হলো আবার বৈঠক। কে রাখবে আমায়, কে দেখবে আমায়। ছেলে মেয়ের এসব বৈঠকে নিজেকে আবার সেই ছোট্ট ফ্রকে জুটি বাঁধা মেয়ে মনে হয়। সে আসলেই বুঝেনি এই বৈঠক কেন। সে তো মা বাবা দুজনকেই চেয়েছিল, এই বৈঠক কেন? আমি তো ছেলে মেয়েদের একসাথেই চেয়েছিলাম। আমাকে নিয়ে আজ শেষ বৈঠক। আজ হয়তো আমার পিছু ছাড়বে বৈঠক। না, মরার পরও দেখলাম আমার শেষ কাজে দায়িত্ব কে নেবে, কতটা নেবে, আমি কার জন্য কি করে গেলাম তা নিয়ে বৈঠকের শেষ নেই। আমার শেষ নিঃশ্বাসটাও দীর্ঘশ্বাস হয়েই বের হয়ে গিয়েছিল, অনেক মেয়ের মতোই, যাদের জীবনটা কোনো কালেই তাদের ছিল না। তাদের জীবনে যতবার তাদের নাম উচ্চারণ হয়েছে তা হয়েছে বৈঠকে। তাদের জীবন চলেছে এই বৈঠকের সিদ্ধান্তে, যারা মানুষ নয়, শুধু নারী হয়েই জন্মেছিল। গল্পটা ফেসবুকের টাইমলাইন থেকে পেয়েছি, ভালো লাগলো তাই শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।